সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ব্যবস্থাপনার নীতি ক্লাস শুরু করছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি নীলিমা বসু, সহকারী অধ্যাপক, পাঁচরুখী বেগম আনোয়ারা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে তোমাদের হয়তো মনে আছে, গত ক্লাসে আমরা ব্যবস্থাপনার নীতি দ্বিতীয় অধ্যায় শুরু করেছিলাম। তো এই ক্লাসটিতে আমরা তোমাদের 6টা নীতি পড়িয়েছিলাম। 6টা নীতিগুলো ছিল, এক ছিল কার্য বিভাজন নীতি। একটু রিভাইজ দিয়ে দেই। নীতি 2 ছিল কর্তব্য ও দায়িত্বের নীতি। 3 ছিল কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি। 4 ছিল আদেশের ঐক্য নীতি। 5 ছিল তোমার নির্দেশনা। 6 ছিল 6 এখানে তোমাদের কার্য বিভাজন নীতি, দায়িত্ব কর্তব্য নীতি, কেন্দ্রীকরণ, আদেশ ঐক্য নীতি, নির্দেশনার ঐক্য নীতি। 6 হয়তো আমি সাম্যের নীতি পড়িয়েছিলাম তোমাদের, তাই না? 7 পড়িয়েছিলাম। আচ্ছা, 7 থেকে আমরা আবার নতুন করে আজকে শুরু করব। কার্য বিভাজন নীতি। হয়তো মনে আছে যে কার্য বিভাজন নীতিটা কি পড়িয়েছিলাম। প্রতিটি কার্য, প্রতিটি বিভাগ উপবিভাগের যে বিভক্তিকরণ করে সেই নীতি অনুযায়ী, সেই কাজ অনুযায়ী সেই ব্যক্তিকে নিয়োগ দেওয়া। কর্তব্য, আদেশদাতার দায়িত্ব, আদেশদাতার আদেশ করার ক্ষমতা যিনি রাখেন তিনি তাকে কর্তব্যের নীতি বলে। দায়িত্বের নীতি, দায়িত্ব হলো জবাবদিহিতা। যেমন তোমরা আমার কাছে জবাবদিহিতা করবা, আমি তোমাদের যে কাজ দিব সে আদেশ করব, আমাকে উপরস্থ কর্মকর্তা আদেশ করবে, আমি তার কাছে জবাবদিহিতা করব, তাকে আবার আরেকজন আদেশ করবেন, উনি তার কাছে জবাবদিহিতা করবে। এভাবে প্রতিটি অধস্তন কর্মকর্তা ঊর্ধ্বস্তন কর্মকর্তার নিকট তোমার কি করে জবাবদিহি করে, তার প্রতিটা কাজের জবাবদিহি করে যায়। কেন্দ্রীয়করণ বিকেন্দ্রীয়করণ নীতি। তোমার কেন্দ্রীয়করণ হলো যে উচ্চস্তরের কর্মকর্তাগুলো তাদের সিদ্ধান্তগুলোকে নিজের হাতে, নিজের কাছে মুষ্টিবদ্ধ করে রাখে, ভাবে যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই আপনারা করবেন। অধস্তনদের উপর চাপিয়ে দেওয়া যে কোনো সিদ্ধান্ত, সেটা হলো কেন্দ্রীয়করণ। আর বিকেন্দ্রীয়করণ হলো যে প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধার জন্য কি করা যেতে পারে তোমাকে সেটা একটু লক্ষ্য করা। তুমি সেই পরিপ্রেক্ষিতে তোমার কাছ থেকে কোনো সাজেশন নেওয়া, উপদেশ, তুমি কি সুপারিশ করতে পারো, আমরা কি সুপারিশ করতে পারি, সেই সুপারিশ অনুযায়ী কাজ হলো বিকেন্দ্রীকরণ। আমি আবার বলেছিলাম কেন্দ্রীয়করণ তোমার 99 ভাগই 100 ভাগই এক নায়কতন্ত্রের সাথে মিল, মানে স্বৈরাচারী নীতি, স্বৈরাচারী নীতি। আর বিকেন্দ্রীয়করণ তোমার গণতান্ত্রিক নীতি। আদেশের ঐক্য নীতি। প্রতি একজন কর্মচারীর জন্য একজন আদেশদাতা থাকবেন। যখন আদেশদাতা একাধিক হয়ে যাবে
তখনই কাজে ব্যাপ্তি ঘটবে, বিঘ্ন ঘটবে এবং সেখানে ব্যক্তি আটকে যাবে। ব্যক্তি বুঝো, ব্যক্তি হলো মানে বিস্তার, যে সে কতটুকু কাজ করতে সে বিস্তারতাটা আটকে যাবে। নির্দেশনার ঐক্যনীতি, পূর্বের নির্দেশের সাথে মিল রেখে পরবর্তী নির্দেশ প্রদান করাই তোমার নির্দেশনার ঐক্য নীতি হবে। সাম্যের নীতি, সাম্যের নীতি, গাহি সাম্যের গান একটা নজরুল সঙ্গীত আছে, সেই সাম্যটা হলো যে আমরা প্রত্যেকের পরে তরে থাকবো, পরে প্রতিটা কাজ প্রতিটা বিভাগ অনুযায়ী প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে যেটা হয় যে অনেক বেশি কাজ যেন কারো উপর চাপিয়ে দেওয়া না হয় এবং অনেক সামর্থ্যের বাইরে যেন কারো কাজ দিয়ে দেওয়া না হয়। এখানে 7 নম্বরে আমরা আজকে যাব। আমাদের এগুলো হয়েছে, আমরা আশা করি তোমরা বুঝেছ। এগুলো আমাদের গত ক্লাসে হয়েছিল, শুধু একটু রিভাইজ দিলাম তোমাদের। আজকে আমি তোমাদের যা পড়াবো নতুন করে আমরা আজকে 14 কতটা নীতি ছিল, ব্যবস্থাপনা নীতিতে আমরা পড়েছিলাম 14টা, তাই না? হেনরি ফিয়ল কর্তৃক প্রবর্তিত ব্যবস্থাপনার কটা নীতি? 14টা। আলোচ্য বিষয়। তো গত ক্লাসে আমরা যে 6টা 7টা পড়েছি, সেই 7টার শেষটা আজকে আবার আমি শুরু করব। 7টার শেষটা ছিল তোমার 7 নাম্বার হবে। 7 নাম্বার কি? অপরের স্বার্থে কিংবা অন্যের স্বার্থে আপন স্বার্থ ত্যাগ। খেয়াল করো, অন্যের স্বার্থে, প্রতিটা বিশ্বের সব দেশে নিজের স্বার্থ দেখা হয়, প্রতিষ্ঠানের স্বার্থ দেখা হয়, কর্মীর স্বার্থ দেখা হয়। সেখানে তুমি যদি নিজের স্বার্থটা দেখো যে আমি একা বেশি বেতন নেব, অনেক বেশি কাজ করব, তাহলে কি হবে? তোমার উপর শারীরিক মানসিক দুটো চাপই বেশি পড়ে যাবে। সেক্ষেত্রে তুমি যদি তোমার সহযোগী নিয়ে থাকো, দুজনে মিলে কাজ করো এবং দুজনের সংসারে কিন্তু প্রতিষ্ঠানের কাছ থেকে উপার্জন হচ্ছে, দুজনের সংসার চলছে, তো দুজনের সব কিছু সুবিধা অসুবিধা ভাগ করে নিচ্ছি আমরা। সেক্ষেত্রে অন্যের স্বার্থে আমি নিজের স্বার্থটাকে ত্যাগ করছি। আমি একটা কাজ করব, প্রতিষ্ঠানের সুবিধার্থে 50 জন কর্মী আমার লাগছে, সেখানে আমি যদি 20 জন কর্মীকে দিয়ে কাজটা করাই, তাহলে বাকি 30 জন কর্মী কি হচ্ছে, কাজে কি হচ্ছে, বিঘ্ন ঘটবে, 20 জনের উপর বেশি প্রেশার পড়বে। সেখানে 50 জন যদি আমি নেই, তাহলে কি হবে, খুব সুন্দর মতো কাজটা সম্পূর্ণ হবে। বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলো খেয়াল করবা যে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা যারা নিজেদের সুবিধার্থে নিজেদের স্বার্থ ত্যাগ না করে নিজেদের স্বার্থে কাজ করে, যেমন সেটাকে আমরা কি বলি, দুর্নীতি। আর সেই দুর্নীতিটা ত্যাগ করাই তোমার স্বার্থ ত্যাগ। সেই দুর্নীতিটা ত্যাগ করাই আপন স্বার্থ ত্যাগ। সে দুর্নীতিটা থেকে বিরত থাকুক। যদিও বাংলাদেশে আমাদের দেশের দুর্নীতি কোনোভাবেই তেমন কমছে না। তো খেয়াল করবা, আমি দোয়া করবো তোমরা যখন বড় উচ্চ স্তরে কোনো কর্মকর্তা কর্মচারী হবা, তখন যেন এই জিনিসটা মনে রাখি, আমরা যেন এই জিনিসটা অনুযায়ী চলতে পারি। তারপর আমরা দেব 8 নম্বরে যাই, যেটা খুবই ইন্টারেস্টিং একটা কোটেশন। সেটা হলো জোড়া মই শিকলের নীতি। জোড়া মই শিকল কি? মই তো আমরা চিনি,
তাই না? মই আমরা সবাই জানি একটা মই বেয়ে বেয়ে উপরে ওঠা, আর সেটা জোড়া না দিলে মইটা কমপ্লিট হয় না। আর সেটাতে একটা শিকল থাকে, যে এক শিকল থেকে অন্য শিকলে যেতে হলে কি কি করতে হয় খেয়াল করে আমি একটু এঁকে দেখাই তোমাদের। এটা হলো জোড়া মই শিকলের সিঁড়ি। চেয়ারম্যান, ব্যবস্থাপক, প্রশাসন, হিসাব, সুপারভাইজার। আরেকটু উপরে উঠতে হবে আমাদের, আরেকটু উপরে উঠে দেখতে হবে। খেয়াল করো, একটা প্রতিষ্ঠানে কি কি থাকে। 7 নাম্বার কোটেশন আমার ছিল জোড়া 8, হ্যাঁ, মই শিকলের নীতি। জোড়া মই শিকলের নীতিতে আমি কি বলেছিলাম তোমাদের? চেয়ারম্যান, নিচে ছিল ব্যবস্থাপক, তারপর কি ছিল? প্রশাসন, প্রশাসনের নিচে ছিল হিসাব, তারপর এখানে থাকবে তোমার সুপারভাইজার, নিয়ন্ত্রণকারী, আর এখানে হবে তোমার শ্রমিক। এই আমার জোড়া মই শিকল, আর এই নীতিটাকে আমরা মেনে চলব। খেয়াল করো, চেয়ারম্যান হুট করে কিন্তু এখানে চলে আসতে পারে না। সে কি করবে? চেয়ারম্যান থেকে ব্যবস্থাপক যাবে, চেয়ারম্যানের যে কোনো আদেশ নির্দেশ ব্যবস্থাপকের কাছে যাবে, ব্যবস্থাপক সেটাকে প্রশাসনের নিকট পৌঁছে দিবে, প্রশাসন সেটাকে হিসাব বিভাগে দিবে, হিসাব বিভাগ সেটাকে কি করবে? সুপারভাইজারের কাছে দিবে, সুপারভাইজার সরাসরি শ্রমিকের সাথে যোগাযোগ করবে। ঠিক তেমনই ইচ্ছে করলেই শ্রমিক চেয়ারম্যানের কাছে যেতে পারবে না। শ্রমিক কোথায় যাবে? সুপারভাইজারের কাছে, সুপারভাইজার যাবে হিসাব বিভাগে, হিসাব বিভাগ যাবে প্রশাসনে, প্রশাসন যাবে ব্যবস্থাপকের কাছে, ব্যবস্থাপক তোমার কর্তৃপক্ষ বরাবর নিম্নস্থ সকল কর্মকর্তা কর্মচারী আবেদন, তারপর ওদের চাওয়া পাওয়াগুলো তুলে ধরবে। তো এই ক্ষেত্রে আমি তোমাদের যে উচ্চস্তর, মধ্যস্তর এবং নিম্নস্তর 3 রকমের কর্মচারী কাজের 3 স্তর বিশিষ্ট ব্যবস্থাপনার স্তর 3টা, ওই 3টা স্তরে আমি বোঝাতে চেয়েছিলাম যে যদি নিম্নস্তরের প্রতিষ্ঠানে আগুন লাগে তাহলে নিম্নস্তরের কর্মকর্তা কি সরাসরি তোমার এখানে জানাতে পারি কিনা। তখন কিন্তু উত্তরটা এসেছিল না, তাই না? ঠিক এই জিনিসটাই দেখো আজকে প্রকাশ হলো যে সরাসরি একটা শ্রমিক চেয়ারম্যান বরাবর আবেদন করতে পারে না। তাকে কি করতে হবে? শ্রমিককে সুপারভাইজারের দ্বারে যেতে হবে, সুপারভাইজার হিসাব বিভাগের দ্বারে যাবে, হিসাব বিভাগ প্রশাসনে যাবে, প্রশাসন ব্যবস্থাপকের নিকট যাবে, ব্যবস্থাপক চেয়ারম্যানের কাছে যাবে। শিক্ষার্থীরা, এই আমাদের জোড়া মই শিকলের নীতি। এই নীতি ঠিক যেমন ধরো মইয়ের যেমন থাকে এরকম, তাই না? এখন এখান থেকে যদি আমি ধরো এই হিসাবটাকে নষ্ট করে দিলাম, হ্যাঁ, এই হিসাবটাকে নষ্ট করে দিলাম, তো সুপারভাইজার কি করবে? প্রশাসনে যাবে। তো প্রশাসনে বাদ দিয়ে আমি এখানে করে দিলাম, তাহলে এই যে ব্রেকটা পড়লো,
এই যে ব্রেকটা পড়লো, খেয়াল করবা এই ব্রেকটা কিন্তু সুপারভাইজারের এখানে যেতে অনেক কষ্ট। সুপারভাইজার ব্যবস্থাপক পর্যন্ত যেতে তার অনেকগুলো, দুটো মই তার কাছে নেই, সে কিভাবে যাবে, তাই না? তার যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। ঠিক তেমনই শ্রমিকের তো তাহলে আরও কঠিন। তাহলে এখানে হিসাব ব্যবস্থাপক কিসের মাধ্যমে করবে? হিসাব বিভাগ, না, ব্যবস্থাপক যাবে প্রশাসনে, তারপর প্রশাসন যাবে তোমার হিসাবের কাছে, হিসাব বিভাগের কাছে, তাই না? এইভাবে তোমাকে এটা মইটা পূরণ করতে হবে। আর এই মইটা পূরণের জন্য যদি না থাকে, মইটা পূরণ করার জন্য অনেক কঠিন দ্বারস্থ হয়ে যাবে প্রত্যেকটা বিভাগের জন্য, এবং শিকড়টা ভেঙে যাবে। আর এটা যেভাবে তৈরি করলাম, এটা ছিল তোমার মানে অ্যাসিড পারফেক্ট একটা শিকড়, যে ধাপে ধাপ প্রতিটি বিভাগ, প্রতিটি উপবিভাগ এর ধাপে ধাপে তোমার যেতে হবে। এখানে শ্রমিক যেমন প্রতিষ্ঠানের প্রাণ, চেয়ারম্যান ঠিক তেমনই তোমার প্রতিষ্ঠান কি সাংগঠনিক কর্মকর্তা। এই যে উনি এগুলোকে সংগঠিতকরণ করেছেন। আমরা ব্যবস্থাপনায় করেছিলাম সংগঠন, ভূমি, শ্রম, মূলধন। খেয়াল করো এখানে প্রত্যেকটা জিনিস আছে, তাই না? তারপর আমরা যাব জোড়া মই শিকলের নীতি। নয় নম্বরে আমরা যাব তোমার নিয়মানুবর্তিতার নীতি। প্রতিটি কর্মকর্তা কর্মচারী তার সঠিক নিয়ম, সঠিক কাজ, প্রত্যেকটা তার নিজস্ব বিভাগ অনুযায়ী, নিয়ম অনুযায়ী সে প্রতিষ্ঠানে আসবে এবং যাবে। সে তার কাজ যথাযথভাবে পূরণ করবে। যার যার বিভাগের কাজগুলো যদি সেই কর্মকর্তা সঠিকভাবে সঠিক সময়ে করে রাখে, তাহলে কিন্তু অন্য বিভাগের কর্মকর্তা কর্মচারী ওই কাজটাকে নিয়ে কোনো ধরনের কি থাকবে না, কোনো কমপ্লেন থাকবে না। তাহলে যদি আমরা জোড়া মই শিকলের নীতির পরে নিয়মানুবর্তিতার নীতিতে যাই, খেয়াল করো আমাদের সঠিক নিয়মানুবর্তিতা কিভাবে পালন করব? চেয়ারম্যান নির্দেশনা অনুযায়ী। চেয়ারম্যান ব্যবস্থাপককে নির্দেশনা দিবে, ব্যবস্থাপক কিসে দিবে? প্রশাসনকে দিবে, প্রশাসন হিসাব বিভাগকে দিবে, হিসাব বিভাগ সুপারভাইজারকে দিবে, সুপারভাইজার শ্রমিক লেভেল দিবে। এই যে নীতিগুলা, এই নীতিগুলা নিয়মানুবর্তিতার অনুযায়ী সঠিকভাবে পাঞ্চুয়ালিটি, আমরা বলি না, এই পাঞ্চুয়ালিটি বজায় রাখাটাই তোমার নিয়মানুবর্তিতার নীতি। 10 নম্বরে আমরা যাব চাকরি চাকরি স্থায়ীকরণের নীতি। এটা হয়তো গত ক্লাসে একটু আলাপ করেছিলাম, তো আজকে আমি আবার এটা বিস্তারিত একটু আলাপ করি। খেয়াল করো, সালমা কিংবা সালাম কিংবা সুমন কিংবা সুমনা, সাপোজ ইউ আর এ অফিসার অব এ লেভেল। তুমি একটি পর্যায়ে অফিসার লেভেলে আছো একটা ডিপার্টমেন্টের, সেখানে তুমি খুব ভালো বেতন পাচ্ছ, বোনাস পাচ্ছ, তোমাকে গাড়ি দিয়ে অফিসে আনা নেওয়া করছে। তারপর খেয়াল করবা যে তোমার ভিতরে একটা মানসিক অশান্তি কাজ করছে, যে আমি এত ভালো আছি। সুমনা চিন্তা করছে যে, কিংবা সুমন চিন্তা করছে যে আমি এত ভালো আছি, বেতন ভালো পাচ্ছি, সব কিছু ভালো পাচ্ছি, সবাই খুব সম্মান করছে আমাকে, উপরস্থ কর্মকর্তারা স্নেহ করছে, অধস্তন কর্মকর্তারা আমাকে খুব শ্রদ্ধা করছে। তারপরও আমার ভিতরে একটা মানসিক অশান্তি চেপে আছে যে কখন যেন আমার চাকরিটা চলে যায়। এই কারণটা কি? এই কারণটা হলো প্রতিটি কর্মকর্তা কর্মচারী তার জব সেকশনে ঢোকার পর, মানে চাকরিতে ঢোকার পর তাকে 2 বছর পর, 2 বছরের জন্য চুক্তিবদ্ধ রাখবে, সরকারি হোক বেসরকারি হোক যে কোনো প্রতিষ্ঠানে হোক। ওই 2 বছরের পর চাকরিটা
স্থায়ীকরণ নীতি, একটা আবেদন করতে হবে যে আমার চাকরিটাকে এবার স্থায়ীকরণ করা হোক। তখন যদি সেটা না করা হয় তাহলে দুশ্চিন্তাটা দিনে দিনে বেড়ে যায়। আর ওই দুশ্চিন্তাটা বেড়ে যাওয়ার তোমার চাকরি এই নীতিটা পালন না হলে যত ভালো জবই আমরা করি না কেন, যত ভালো কাজই করি না কেন, আমাদের ভিতরে কি থাকবে, একটা দুশ্চিন্তা থাকবে। সেই দুশ্চিন্তাটাই তোমার সাপোজ তোমার ভিতরে আছে, তোমার ভিতরে ছিল, কিংবা সুমনার ভিতরে ছিল, কিংবা সুমনের ভিতরে ছিল। 11 নম্বরে আমরা যাব শৃঙ্খলার নীতি। আমরা 3 নম্বর 4 নম্বর কলামে পড়েছিলাম, 4-5 নীতিটা পড়েছিলাম তোমার আদেশের ঐক্যনীতি এবং নির্দেশনার ঐক্যনীতি। ওটার সাথে এই শৃঙ্খলার নীতিটা খুব মিল আছে। খেয়াল করো, কোনো কিংবা ধরো জোড়াময় শিকলের যে নীতিটা আমরা পড়ে এসেছি, শ্রমিক মালিক সংঘর্ষ, তাই না? শ্রমিক মালিক সংঘর্ষ আমরা সেই ছোটবেলা থেকে দেখে এসেছি। যখন থেকে যে কোনো প্রতিষ্ঠান স্থাপন করা হোক না কেন, তখন থেকে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন আমাদের মনে আছে, আমরা পড়েছিলাম 1750 থেকে 1850 পর্যন্ত শিল্প বিপ্লবকাল ছিল, তাই না? সেই শিল্প বিপ্লবকালে তোমার কি হয়েছিল, শ্রমিক মালিক সংঘর্ষ হয়েছিল। কি কারণে? বিশৃঙ্খলার কারণে। সেখানে তোমার শৃঙ্খলার নীতিটা মানার, শৃঙ্খলার জন্য এই নীতিটা মেনে হচ্ছে। এখানে থাকবে কর্মচারীর মজুরি, বেতন, তার বোনাস, তার সুবিধা অসুবিধা, নিরাপত্তা। বেসিক্যালি যেটা আছে সেটা হলো নিরাপত্তা। এগুলো যদি ঠিকমতো একটা কর্মচারী পায় তাহলে আর শৃঙ্খলার নীতিতে কোনো বাধা আসে না। আর সেই কর্মচারী বা কর্মকর্তা যে কেউ হতে পারে, ঊর্ধ্বস্তন থেকে শুরু করে নিম্নস্তর পর্যন্ত সে কর্মকর্তা কর্মচারী এই শৃঙ্খলার নীতির সাথে জড়িয়ে থাকবে। নতুবা দেখা যাবে তোমার সে কাজ ঠিকমতো করছে না, তার কর্মপরিবেশ সুন্দর নেই, তারপর ঊর্ধ্বস্তন কর্মকর্তার সাথে তার বনাবনি হচ্ছে না, একটা বিশৃঙ্খলা লেগে আছে, কিংবা অধস্তন কর্মকর্তাকে সে ঠিকমতো ডিরেকশন দিতে পারছে না। এগুলো খেয়াল রাখাটাই তার, যাতে এগুলো সব ঠিকমতো চলে, এগুলোই আমাদের কি করতে হবে। বারো নম্বর দেখো, 12 নম্বরে আমরা যাব তোমার সাম্যের নীতি পড়ে ফেলেছি, উদ্যোগের নীতি। শৃঙ্খলার নীতির পর যদি উদ্যোগের নীতি আসে, শৃঙ্খলাটাকে সঠিক সুন্দরভাবে সাজানো প্রত্যেকটা ঊর্ধ্বস্তন কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে, যেন তার প্রতিষ্ঠানের শৃঙ্খলাটা ঠিক থাকে। আর সেই শৃঙ্খলা ঠিক রাখতে গেলে দেখা যাবে যে কোনো কর্মকর্তা, যে কোনো কর্মচারীর ভিতর থেকে নতুন নতুন তোমার আইডিয়া চলে আসে, তাই না? এই নতুন নতুন আইডিয়াগুলোর মধ্যে উদ্যোগের নীতিটা খুব কাজে দেয়। যেমন ধরো তুমি তাকে প্রশিক্ষণ দিচ্ছ, তুমি তার প্রশাসনিক জ্ঞান নিচ্ছ, তখন দেখবা সুপারিশগুলো, যে বিকেন্দ্রীকরণগুলো আমরা আদায় করে নিচ্ছি, তার একজন উদ্যোক্তা তৈরি করতে পারছি, সে কতটুকু দিতে পারবে প্রতিষ্ঠানে, সেগুলো আমরা জেনে যাচ্ছি। ঠিক আছে, এবার আমরা 12 নম্বরে যাব। 12 নম্বরে আমার 12 গিয়েছি 13, সরি 12 হয়েছে, এবার হবে 13, পারিশ্রমিকের নীতি। পারিশ্রমিকের নীতি স্টুডেন্টস, আমি তোমাদের পড়িয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে যে শিল্প বিপ্লব প্রতিষ্ঠিত কালে একজন ব্যবস্থাপক দক্ষতার সাথে দক্ষ ব্যবস্থাপক তার পারিশ্রমিকের নীতির পরিচয় দিয়েছিলেন। পারিশ্রমিকের নীতির উদ্ভব
করেছিলেন মজুরি সংক্রান্ত। তার নাম কি ছিল তোমাদের হয়তো মনে আছে, তার নাম ছিল রবার্ট ওয়েন। 1750 থেকে 1850 সাল যখন শিল্প বিপ্লব কাল প্রতিষ্ঠিত হয়, তখন সে 1850-এর দিকে রবার্ট ওয়েন পারিশ্রমিক মজুরি নির্ধারণের একটা নীতি তৈরি করেন। আর এটা হলো প্রতি কতক্ষণ পর্যন্ত একজন শ্রমিক তোমার প্রতিষ্ঠানে কাজ করবে, কর্মরত থাকবে, সেই নীতি তিনি প্রতিষ্ঠিত করেন। সেই নীতিটা ছিল প্রত্যেকটা শ্রমিক 8 ঘন্টা সে কাজ করবে, 8 ঘন্টার বেশি কাজ করলে তাকে অতিরিক্ত মজুরি দিতে হবে, এবং অতিরিক্ত মজুরিটাকে আমরা বলি ওটি বা ওভার টাইম। সে অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত মজুরি যদি তুমি তাকে না দাও, তাহলে তোমার এই নীতি ঠিক থাকবে না। তার পরিশ্রম অনুযায়ী সে যদি মুনাফা না পায়, মজুরি না পায়, তাহলে কোনো শ্রমিকেরই তোমার কি হবে না, মন মানসিকতা কোনো কিছুই ভালো থাকবে না, তাই না? এখন আমরা লাস্ট যেটা যাব, সব কিছু যেখানে নির্ভর করে সেই নীতিটার নাম 14 নম্বর, তাই না? 14টা নীতির লাস্ট নীতি যেটা ছিল সেটা হবে একতাই বল। একতাই বল, সবে মিলে করে কাজ, হারে জিতি নাহি লাজ। প্রত্যেকটা প্রতিষ্ঠানে খেয়াল করবা, উপরস্থ কর্মকর্তা থেকে নিম্নস্থ কর্মকর্তা পর্যন্ত যদি একই জোরে বাধা না থাকে, তাহলে কোনো প্রতিষ্ঠানে কখনোই শান্তি থাকবে না, কখনোই কোনো প্রতিষ্ঠানে উন্নতি আসবে না। যেমন ধরো সংসার থেকে আমরা শুরু করি, সংসার জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, বিশ্বের যে কোনো জায়গা, যে কোনো জীবনে যাবা তুমি দেখবা একতাই বল যদি না থাকে, ঐক্যতা যদি না থাকে, তাহলে কি হবে না, আমাদের প্রাতিষ্ঠানিক উন্নতি বলে কোনো কিছু আমরা পাবো না। শ্রমিক লেভেলে যে মালিক শ্রমিক, উপরস্থ মালিক, আমি একটা করে দেখো, মালিক বা প্রশাসন, মালিক এখানে আছে, শ্রমিক এখানে আছে মালিক। এই যে দুটোর ভিতরে কি হয়, দ্বন্দ্ব হয়। এখানে হলো তোমার দ্বন্দ্ব, আর এখানে হলো তোমার শান্তি। এই দ্বন্দ্বটা কখন হয়, যখন তোমার এখানে একতাই বল থাকে না। মালিক যখন শ্রমিকের উপর অত্যাচার করে, তোমার আমরা পরবর্তীতে একটা চ্যাপ্টার পড়বো, পেশনা ঠিকমতো মজুরি দিচ্ছে না, সুষ্ঠু কর্ম পরিবেশ দিচ্ছে না, তার বেতন আটকে রাখছে, তারপর ওভারটাইম করছে, সেখানে কোনো মজুরি পাচ্ছে না, তখন এই দ্বন্দ্বগুলা তৈরি হয়ে যাবে। আর এখানে যখন সে সঠিকভাবে মালিক এবং শ্রমিকের সাথে একতা থাকবে, যে কিভাবে মালিক তার পারিশ্রমিকের মজুরি ঠিক মতো দিচ্ছে, সঠিক সময় পর্যন্ত তাকে দিয়ে অতিরিক্ত কাজ করানো হচ্ছে না, আর অতিরিক্ত কাজ করানো হলেও তাকে তার সেই পারিশ্রমিক দেওয়া হচ্ছে, প্লাস তার বোনাস দেওয়া হচ্ছে ঠিকমতো, উৎসব বোনাস, যেগুলো উৎসব বোনাস দেওয়া হচ্ছে। এই যে খেয়াল, মোট কথা মালিকের যদি শ্রমিকের প্রতি নেক নজর থাকে, মানে ভালো নজর থাকে, তাহলে যে কোনো প্রতিষ্ঠানে তোমার শান্তি বজায় থাকবে। এখানে হেনরি ফিয়র্ড আবার কি করেছেন খেয়াল করো, হেনরি ফিয়র্ড এই 14টা নীতির মাঝে 3টা নীতিকে বেছে নিয়েছেন, যে কোনো প্রতিষ্ঠানের জন্য শান্তি বজায় রাখার জন্য, এবং মালিক শ্রমিক সম্পর্ক উন্নতির জন্য। এতগুলা নীতি মানা না হলেও এই 14টা নীতিকে সে 3টা ভাগে ভাগ করেছেন। 14টা নীতিকে কি করেছেন, 3টি ভাগে প্রকাশ করেছেন। তার মধ্যে 1 নাম্বার ছিল নমনীয়তার নীতি। 1 নম্বর
নমনীয়তার নীতি। 2 নম্বরে ছিল ভারসাম্যের নীতি। ভারসাম্যের নীতি এবং 3 নাম্বার হবে তোমার ব্যতিক্রমের নীতি। এই 3টা নীতিকে উনি আবার একটু অন্যভাবে পরিচালনা করেছেন। নমনীয়তার নীতি, প্রতিটি কর্মকর্তা তার কর্মচারীর উপর নমনীয় হবেন। প্রতিটি প্রতিষ্ঠানে উচ্চ স্তরের কর্মকর্তাগণ নিম্ন স্তরের প্রতি নমনীয়তার পরিচয় দিবেন। ভারসাম্য প্রতি, কর্মচারী এবং কাজের উপর প্রয়োগ নির্দিষ্ট ভারসাম্যতা বজায় রেখে কাজ প্রয়োগ করা। ওখানে আমাদের কার্য বিভাজন নীতিটা পড়েছি, ভারসাম্য নীতি আমরা আরেকবার পড়েছিলাম। তারপর আছে তোমার এখানে দেখবা নমনীয়তার নীতি, ভারসাম্যের নীতি, ব্যতিক্রম। ব্যতিক্রমটা কি? ব্যতিক্রম বলতে এখানে উনি কয়েকটা বুঝিয়েছেন। অভিজ্ঞতা ধরতে পারি আমরা, যোগ্যতা, অভিজ্ঞতা, উক্ত পদে আছে, নিয়োগকৃত আছে, উক্ত পদে তার যোগ্যতা কতটুকু ছিল, কতটুকু আছে সেটা মাপকাঠিতে পরিমাপ করাটাই হলো আমার ব্যতিক্রমের নীতি। আমি অবশ্যই উচ্চ স্তরের কোনো কর্মকর্তাকে দিয়ে তার নিম্ন স্তরের কাজ করাবো না, কিংবা শ্রমিককে দিয়ে আমি প্রশাসনের কাজ চালাতে পারবো না। একটু খেয়াল করে আমাদের নীতিতে কী ছিল? চেয়ারম্যান ছিল, ব্যবস্থাপক ছিল, প্রশাসন ছিল, হিসাব ছিল, সুপারভাইজার ছিল, তাই না? আমি আবার চিত্রটা দেখাই। ডিমোশন কখনই সুখের হয় না, অবনতি তার জন্য লজ্জাকর হয়, লজ্জাজনক হবে, অপমানজনক হবে, তাই না? তো এই ছিল আজকে আমাদের এই নীতিটার আলোচ্য বিষয়। এখন আমি এই 14টি নীতি, বাসার কাজ থাকবে, বাড়ির কাজ, খেয়াল করো। হেনরি ফেয়ার কর্তৃক প্রবর্তিত 14টি নীতি। 14টি নীতি পড়বে, বাসায় পড়বে, বাড়িতে পড়বে। তোমরা প্রথম বর্ষের শিক্ষার্থী আমি তোমাদের সুবিধার্থে বলে রাখছি, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা কিন্তু আমাদের সাথে যথেষ্ট পরিমাণে যোগাযোগ রাখে। তোমরা আমাদের সাথে আমাদের কন্ট্যাক্ট নাম্বার তোমাদের কাছে আছে, তোমরা হয়তো মেসেঞ্জারে আমাদের